আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা আরো কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে কি বলছে দেখো তো, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে। এখন প্রাকৃতিক নির্বাচন মতবাদ আমরা জানি এই মতবাদটা দিছিল হচ্ছে আমাদের ডারউইন। ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিছে। এখন প্রাকৃতিক নির্বাচন মতবাদ কি জিনিস, মানে মতবাদটা কি ছিল? মতবাদটা ছিল এরকম, প্রাকৃতিক নির্বাচন তার মানে প্রকৃতি যাকে নির্বাচন করবে সেই হচ্ছে পৃথিবীতে টিকে থাকবে, মানে যোগ্যতমরা অবশ্যই পৃথিবীতে টিকে থাকে। এটা হচ্ছে ওনার আরেকটা মতবাদ যে যোগ্যতমের জয় বা যোগ্যতমরাই হচ্ছে এই প্রজাতিটাই পৃথিবীতে টিকে থাকতে পারতেছে। কিন্তু এটার সাথে সাথে উনি এটাও বলছে যে প্রকৃতি যদি তোমাকে নির্বাচন না করে তুমি কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারবা না বা বিবর্তিত হয়ে থাকতে পারবা না। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা হচ্ছে আমাদের ডারউইন দিছিল। যেখানে আমি তোমাকে এরকম একটা উদাহরণ বলতে পারি যে জিরাফ কিন্তু আমাদের অতীতে দুই ধরনের ছিল, একটা ছিল খাটো গলাওয়ালা জিরাফ আর একটা লম্বা গলাওয়ালা জিরাফ। এখন এই যে লম্বা গলাওয়ালা জিরাফটা ওরা হচ্ছে বর্তমানে টিকে আছে। যেমন আমরা ছোটবেলা থেকেই কি পড়ে আসছি যে পৃথিবীর সবচেয়ে উঁচু গলাওয়ালা প্রাণীকে জিরাফ। তাহলে আমরা জানি না যে এরকম একটা প্রাণীও এক্সিস্ট করতো যার মানে যে জিরাফের একটা প্রজাতি যার গলা হচ্ছে তোমার খাটো ছিল। এখন খাটো গলাওয়ালা যে জিরাফগুলা ওরা কি করতো, গাছের নিচের ডালের যে পাতাগুলা ওগুলা নাগাল পাইতো, খাইতো। জিরাফ তো ঘাস পাতা এগুলা খায়, তাই না? তাহলে ওই যে নিচু ডালের যে পাতাগুলা ওগুলো সবাই নাগাল পাইতো, সবাই হচ্ছে ওই পাতাগুলা খেয়ে ফেললে উদ্ভিদের আবার পাতা উৎপাদন করার জন্য তো কিছুটা সময় প্রয়োজন। এখন ওই যে নিচু গলাওয়ালা জিরাফদের কি হইতো, খাদ্যের অভাব দেখা দেওয়া শুরু করলো। মানে ওরা হচ্ছে উপরের দিকের ডাল তো নাগাল পাচ্ছিল না, কিন্তু সেক্ষেত্রে খাদ্যের অভাব দেখা দেওয়ার কারণে ওদের মানে অসুবিধা হচ্ছিল, কিন্তু উঁচু গলাওয়ালা জিরাফটা কিন্তু উপরের ডালের পাতাগুলা খাইতে পারতেছিল। তাহলে এরকম করে ওরা কিন্তু এখন আর নাই, মানে খাটো গলাওয়ালা জিরাফগুলো কিন্তু এখন আর পৃথিবীতে এক্সিস্ট করে না। যেটার কারণে এখন মানে আমরা বলতে পারি যে প্রকৃতি অবশ্যই তাকে নির্বাচন করে নাই বা চুজ করে নাই, যার জন্য সে হচ্ছে টিকে থাকতে পারে নাই। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এরপরে আরো অপশনগুলো দেখো তো, স্টার্স বার্জার, যেটা বার্জার বা বুর্গার যেটাই তুমি বলো, উনি হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছিল। এটা আমাদের বইয়ে 12 অধ্যায়ের একদম শুরুর দিকেই দিয়ে দেওয়া আছে। ক্রোমোজোমের যে পার্টটা বা ডিএনএর যে পার্টটা ওখানে কিন্তু বলে দেওয়া ছিল যে স্টার্স বার্গার, যেটা আমি ছোটবেলা মনে রাখতাম, বার্গার উনি হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছে। তাহলে ক্রোমোজোম আবিষ্কার করছে। তারপরে গ্রেগর জোহান মেন্ডেল, ওনার পুরো নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। উনি কি করছিল, উনি হচ্ছে বংশগতিবিদ্যার জনক ছিল। বংশগতিবিদ্যার জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল, যিনি মটরশুঁটি গাছের ভিতরে ক্রস ঘটানোর মাধ্যমে লম্বা মটরশুঁটি, খাটো মটরশুঁটি, তারপরে গোল মটরশুঁটি, কুঞ্চিত মটরশুঁটি, মিষ্টি মটর, তারপরে বেসওয়াদ মটর, এরকম বিভিন্ন ধরনের মটরশুঁটি গাছের বৈশিষ্ট্যগুলোর ভিতরে যখন ক্রস ঘটাইছে তখন উনি কিছু অনুপাত, কিছু মানে ফলাফল বের করতে পারছে, যার জন্য আমরা তাকে হচ্ছে বংশগতিবিদ্যার জনক বলবো। এরপরে ক্যারোলাস লিনিয়াস, যিনি লিনিয়াস আমরা এটা প্রথম অধ্যায়ে পাইছিলাম, তাই না? ক্যারোলাস লিনিয়াস, ওনাকে হচ্ছে আমরা শ্রেণীবিন্যাসের জনক বলবো, দ্বিপদ নামকরণের জনক, এরগুলো বলতে পারি। তাহলে দেখো একটা প্রশ্ন কি চাইছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ওইটার উত্তর হচ্ছে ডারউইন। এটা পড়েই কিন্তু আমি নিচে প্রশ্নটা চলে যাইনি। আমি কি করছি, বাকি যে বৈজ্ঞানিকদের নাম আছে ওনারা কি আবিষ্কার করছে বা ওনারা কিসের সাথে রিলেটেড ওইটা নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করছি। এভাবে করে হচ্ছে তুমি যদি সমাধান করতে পারো তাহলে একটা সুন্দর প্রিপারেশন সম্পন্ন হবে বলে আমি মনে করি। এরপরের প্রশ্নটা কি বলছে, জনসংখ্যা তত্ত্ব কার লেখা? এখন জনসংখ্যা তত্ত্ব হচ্ছে আমাদের টমাস ম্যালথাস, তার ক্ষেত্রে মানে উনি হচ্ছে জনসংখ্যা তত্ত্ব লিখছে। তাহলে এটা পড়েই তো আমরা চলে যাবো না, তুমি বাকি যে অপশনগুলো আছে ওই বিজ্ঞানীরা কে কি করছে এটা খুঁজে বের করবা। এরপরে ডারউইন 1898 সালে কোন তারিখে তার ন্যাচারাল সিলেকশন তত্ত্বটি পেশ করছে? এখন এই যে তত্ত্বটা এটা কোন তারিখে পেশ করছে এটা তো হচ্ছে তোমার মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই না? কারণ এটা তো বুঝারও কিছু নেই, এই তারিখে উনি এই কাজটা করছে। এখন সালটা তুমি মনে রাখবা, তারিখটাও মনে রাখবা। তাহলে ন্যাচারাল সিলেকশন এই তত্ত্বটা পেশ করছে কিভাবে, তুমি যেভাবে মনে রাখতে পারো। আমি যেভাবে মনে রাখি যে আমার বার্থডে হচ্ছে 1 জুলাই, তাহলে 1 জুলাই হচ্ছে এটা দিয়ে আমি এভাবে ন্যাচারাল সিলেকশন এটা পেশ করছিল, এটা মনে রাখতে পারি। একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে? এটা আমাদের বইয়ে হুবহু দিয়ে দেওয়া আছে। স্যামন মাছের যে কনসেপ্টটা, একটা স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে, এই যে দেখো এই জায়গাটায় অত্যাধিক হারে যে বৃদ্ধিটা আমরা দেখতে পাই। ডারউইনের এরকম কতগুলো মতবাদ আছে যেখানে বংশবৃদ্ধি করাটাই জীবের সহজাত বৈশিষ্ট্য, এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। এই কথাটাও মনে রাখা লাগবে। দেখো জ্যামিতিক আর গাণিতিক হারে, উনি কি বলছে, জীবের সংখ্যা বৃদ্ধি হয় হচ্ছে জ্যামিতিক ও গাণিতিক হারে। উদাহরণস্বরূপ কি কি বলছে দেখো তো, একটা সরিষা গাছ থেকে বছরে এতটি বীজ জন্মায়,
এই বীজ থেকে সরিষা গাছের জন্ম হওয়া সম্ভব, তাহলে 1 বছরে একটা সরিষা গাছ কত পরিমাণ সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে দেখো তো। এরপরে স্যামন মাছ, স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম ছাড়ে। তাহলে আবার এইখানে যেহেতু এখান থেকে যেহেতু একবার প্রশ্ন আসছে, মানে এটা তো বোর্ডে আসা একটা প্রশ্ন, যেখানে জিজ্ঞেস করছে হচ্ছে তোমার স্যামন মাছ প্রজনন ঋতুতে কত পরিমাণ ডিম ছাড়ে বা কতটি ডিম ছাড়ে, 3 কোটি, তাই না? এখন এখান থেকে যেহেতু স্যারদের একবার নজর পড়ছে, তার মানে তুমি বুঝতে পারতেছো এর আশেপাশে যে সংখ্যাগুলো আছে এগুলো থেকে পরবর্তীতে আসবে, যার জন্য ওই বাকিগুলো হচ্ছে একটু পড়ে নাও। কি বলছে, একজোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1 কোটি 90 লাখ, 1 কোটি 90 লাখ। এখন দেখো একটা স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে তোমার 3 কোটি ছাড়ে, আর হাতি কি করলো, হাতি 750 বছরে 1 কোটি 90 লাখ বানাইছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে হাতিটা, ওর প্রজনন কি অনেক ধীর গতিতে হয়, প্রজনন হচ্ছে তোমার ধীর, তাই না? বাকি সংখ্যাগুলোও মনে রাখো, যেহেতু একবার এই জায়গাটায় চোখ পড়ছে তার মানে বাকি জায়গাগুলো থেকেও তোমার এমসিকিউ আসতে পারে। তাহলে আমাদের এই জায়গাটায় কি বলে দিছে, একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে, 3 কোটি ডিম ছাড়ে, তাই না? 3 কোটি, দেখো তো 3 কোটি অপশনে আছে নাকি, দেখো এই যে 3 কোটি, 3 লাখও কিন্তু দিয়ে দেওয়া আছে যে তোমাকে ট্র্যাপে ফালানোর জন্য। যখনই দেখবে যে ট্র্যাপে ফালাইতে যাবে ওই ট্র্যাপটা একদম ক নাম্বার অপশনেই কেন জানি থাকে। এই যে ক নাম্বারে তুমি এই যে তোমার মাথায় 3 ঘুরতে থাকবে যে হ্যাঁ স্ত্রী স্যামন মাছ 3 3 3 3 লাখ নাকি কোটি, ওই জায়গায় যায় তুমি যদি ঘোলা যাও তুমি হচ্ছে ক নাম্বারটা দাগায় দিতে পারো। তাহলে এই ভুলটা করা যাবে না, 3 কোটি, তাই না? পরের প্রশ্নটা কি বলছে দেখি তো, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোনটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়? এই যে একটু আগে আমি বলছিলাম হাতি, তাই না? হাতি কিন্তু ধীর গতিতে প্রজনন করে। একটু আগে আমরা দেখছিলাম 750 বছরে যায় হচ্ছে ওর 1 কোটি 90 লাখ হবে, যেখানে 3 কোটি হচ্ছে স্যামন মাছ একলাই হচ্ছে 1 ঋতুতে পেরে দেয়। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন এই বিষয়টা কোন বিজ্ঞানী হচ্ছে প্রতিষ্ঠিত করছে বা কোন বিজ্ঞানী এই নিয়ে হচ্ছে আলোচনা করছে, অস্তিত্বের জন্য সংগ্রাম যিনি করছে, তারপরে মানে যিনি মতবাদটা দিছে, এরপরে হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এই সবগুলো কিন্তু আমাদের ডারউইন হচ্ছে এই কাজগুলো করছে। তাহলে ডারউইনবাদের ভিতরে আমরা কি করব, এইগুলা মানে তোমরা বইয়ের ভিতরে এইগুলা পড়ছো, যেখানে অস্তিত্বের জন্য সংগ্রাম এটা কে দিছে, আমাদের ডারউইন। এবার বাকি যে বিজ্ঞানীরা তারা কে কি করছে এটাও তো আমাদের জানা লাগবে, তাই না? কারণ প্রশ্ন যদি ওনাদের কাছ থেকে চলে আসে তখন তো আমাদের অ্যান্সার করা লাগবে। এখন জেনোফেন, যেটা কিভাবে মনে রাখতে বলছিলাম, বর্গীয়জ, জেনোফেন হচ্ছে জীবাশ্ম আবিষ্কার করছিল। এরপরে অ্যারিস্টটল, যিনি অ্যারিস্টটল হচ্ছে এরকম একটা কথা বলছিল যে তুমি এখন পৃথিবীতে আসো, পরবর্তীতে কিন্তু তোমার যে প্রজাতিটা সে কিন্তু এরকম বৈশিষ্ট্য ধারণ করে থাকবে না, সে হচ্ছে বৈশিষ্ট্য পরিবর্তন করবে বা বিবর্তনের মাধ্যমে চেঞ্জ হবে, এরকম একটা কনসেপ্ট হচ্ছে আমাদের অ্যারিস্টটল দিছে। অ্যারিস্টটলকে কিন্তু আমরা জীববিজ্ঞানের জনকও বলতে পারি, জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, যে হচ্ছে এই সংজ্ঞাটা দিছে। এরপরে কার্টিস বার্নস, যেটা আমি তোমাকে সবগুলা একসাথে দেখাই, দেখো তো এই যে অ্যারিস্টটল আমাদের কি করছে, জীব বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তনশীল এরকম একটা কথা বলছে। এরপর কার্টিস বার্নস উনি কি করছে, বিবর্তনের আধুনিক একটা সংজ্ঞা দিছে, যেখানে অ্যালিল ফ্রিকোয়েন্সির কথা বলা হয়েছে। তাহলে এই যে বাকি বিজ্ঞানীদের কথা আমরা এখানে জানলাম, উনাদের কথাই হচ্ছে তোমার মানে অন্য অপশনগুলোতে যদি অপশন ঘুরায় দিত বা প্রশ্ন যদি ঘুরায় দিত, সেক্ষেত্রে তুমি অন্য বিজ্ঞানীদের কথাটা হচ্ছে জেনে রাখো। এবার প্রোটিস্টা, তারপর উদ্ভিদ, সামুদ্রিক আগাছা, জলজ উদ্ভিদ, এরকম একটা শক্তির প্রবাহ দিয়ে দেওয়া আছে। উদ্দীপকের প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, যে কোনো একটা প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি এভাবেই পাবে, আমরা কিন্তু একটু আগে এটা বইয়ের ভিতর পড়ছিলাম, তাই না? বইয়ের ভিতর ডারউইন এরকম একটা কথা বলছিল, যেখানে যে কোনো জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে গাণিতিক হারে বৃদ্ধি পায় আর একটা জ্যামিতিক হারে। তাহলে গাণিতিক আর জ্যামিতিক হারে আমাদের কোনো একটা জীবের সংখ্যা বৃদ্ধি পাবে, আনুপাতিক হারে না। আনুপাতিক হার, অনুপাত বলতে তো আমরা ভাগ বুঝি, ভাগ বুঝাইলে তো হচ্ছে এটা কমে যায়, তাই না? ভাগ করে হচ্ছে সংখ্যা বৃদ্ধি পায় না। তাহলে গাণিতিক হারে আর জ্যামিতিক হারে, 1 আর 2 নাম্বারটা এখানে আমাদের সঠিক হবে। তারপরে কি বলছে, একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছ স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ। এখন বড় একটা আম গাছ, তুমি ভাবতেই পারতেছো যে একটা বড় আম গাছ কি হবে, উপরে ওর পাতাগুলো অনেক ঝোপালো হবে, মাটির নিচে ওর শিকড় অনেক দূর পর্যন্ত চলে যাবে। তাহলে ও মাটির নিচে অনেক দূরে যখন ওর শিকড় যাচ্ছে, ও মাটির নিচে কৈশিক পানিকণাগুলো শুষে নিতে পারতেছে। এরপরে পাতাতে অনেকগুলা তোমার হচ্ছে অনেক পাতা থাকার কারণে সেখানে কি হয়, তোমার সূর্যের আলো কিন্তু নিচে পৌঁছাতে পারে না বা ছায়া পাচ্ছি আমরা। তাহলে একটা ওর নিচে একটা ছোট বাবু চারা গাছ, ও কি করবে, ওই বড় আম গাছটার কারণে কিন্তু সে হচ্ছে ছায়া, মানে ছায়ার ভিতরে থাকবে বা সূর্যের আলো পাবে না, যার জন্য ওই ছোট গাছটা বড় হওয়ার জন্য কিন্তু তাকে আলোর জন্য সংগ্রাম করতে হবে, তাই না? বড় আম গাছের ডালের কারণে যেহেতু, ডাল পাতার কারণে যেহেতু আলো আসতেছে না, তাহলে তাকে আলোর জন্য সংগ্রাম করতে হবে। এরপরে
ওই বড় আম গাছটা যেহেতু শিকড় দিয়ে অনেক পানি অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে, তাহলে ছোট আম গাছটার অবশ্যই পানির জন্য সংগ্রাম করতে হবে। তাহলে সে পানির জন্য সংগ্রাম করবে। বাতাসের জন্য সংগ্রাম, বাতাস যে জিনিসটা তুমি ভাবতে পারো যে বড় আম গাছটা তার বড় পাতা দিয়ে হচ্ছে সবগুলা বায়ু বা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নিয়ে নিবে, কিন্তু আমরা জানি যে পৃথিবীতে বায়ু শূন্য এরকম কোনো জায়গাই নেই। মাটিকণার ফাঁক থেকে তোমার বায়ুমণ্ডল আছে ওই লেয়ার পর্যন্ত সব জায়গায় হচ্ছে তোমার মানে প্রতিটা স্থানে প্রতিটা কণার ফাঁকে হচ্ছে আমাদের বাতাস অবস্থান করতেছে। তাহলে বাতাসের জন্য সংগ্রাম ওই ছোট গাছটার এত বেশি করা লাগবে না, কারণ বাতাস সব জায়গায় থাকে। তাহলে এখানে 1 আর 3 নাম্বারটা আমরা সঠিক বলতে পারতেছি, তাই না? এরপরে ঘাসফড়িংকে খায় শালিক পাখি, শালিক পাখিকে খায় হচ্ছে সাপ। এরকম একটা প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? এখন অপশনের ভিতর দেখো কি বলছে, পরিবেশের সাথে সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম, কতগুলো সংগ্রামের কথা বলছে। এখন আমরা সংগ্রাম বলতে কি বুঝি, এখন এই কনসেপ্টটা আগে তুমি একটু বুঝো, এরপরে আমরা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করতে পারবো। দেখো তো কি বলছে এখানে, সংগ্রাম হচ্ছে আমাদের 3 ধরনের থাকে, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম আর পরিবেশের সাথে সংগ্রাম। এখন এই যে সংগ্রামগুলা, আন্ত বলতে আমরা কি বুঝি, আন্ত বলতে বুঝে হচ্ছে ভিন্ন দুইটা। এখন দুইটা ভিন্ন প্রজাতির ভিতরে সংগ্রাম হবে, তাহলে ভিন্ন দুটি প্রজাতি, এখন দুইটা আলাদা প্রজাতি বা ভিন্ন দুইটা প্রজাতির ভিতরে যখন সংগ্রাম সম্পন্ন হবে, এখন নিম্ন শক্তি সম্পন্ন বা ছোট যে প্রজাতিটা, ওই প্রজাতিটার উপরে বড় প্রজাতিটা হচ্ছে আক্রমণ করবে। যেরকম এখানে আমি বলতে পারি কি, ঘাস কে খায়, হরিণ খায়, হরিণকে আবার কে খাবে খাদ্য হিসেবে, হরিণকে হচ্ছে বাঘ খাবে, তাই না? এরকম মানে ফ্লোচার্টটা আমরা দেখতে পাইতেছি। হরিণ হচ্ছে তোমার আলাদা একটা প্রজাতি, বাঘ আলাদা আরেকটা প্রজাতি। এরপরে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, দেখো অন্ত বলতে আমরা কি বুঝি, নিজ বুঝি, তার মানে একই প্রজাতির ভেতরে হচ্ছে সংগ্রামটা সম্পন্ন হবে, একই প্রজাতির ভেতরে। তাহলে একই প্রজাতির ভেতরে যদি সম্পন্ন হয়, মনে করো বাঘের সাথে বাঘের প্রতিযোগিতা, হরিণের সাথে হরিণের প্রতিযোগিতা। এখন তুমি বলতেই পারো যে এটা আবার কি, মানে কি হইলো, যে কোনো প্রজাতি মানে বাঘ হরিণ যাই বলো, মনে করো একটা চরণভূমি যেখানে অনেক মানে তৃণভূমি আর কি, হরিণ কি খায়, ঘাস খায়, সে ওই তৃণভূমি থেকে ঘাস খাইতে থাকবে। অনেকগুলা হরিণের সংখ্যা যদি এখন অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে ওরা ঘাস খাইতে খাইতে শেষ করে ফেলবে। এখন হরিণের সংখ্যা যত বেশি হবে, তৃণভূমির সংখ্যা তত কমতে থাকবে। আবার বাঘ দেখো, বাঘ হচ্ছে হরিণকে শিকার করে খাচ্ছে। এখন বাঘের সংখ্যা যদি অনেক বেড়ে যায়, তখন হরিণের সংখ্যা কমে যাবে। এরকম হরিণের সংখ্যা যদি এখন কম থাকে, বাঘ খাদ্য কই থেকে পাবে, বাঘের তো শিকার করে হচ্ছে খাওয়া লাগতেছে। এখন বাঘরা যদি একটা হরিণ পায়, ওরা কি করবে, ওইটাকে আক্রমণ করবে, যে শিকার করতে পারতেছে সে হচ্ছে ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। তাহলে এই প্রতিযোগিতা কার সাথে হইলো, বাঘের সাথে বাঘের না, বাঘ নিজের দলের ভিতরে যে কার আগে কোন মানে কোন বাঘের আগে কোন বাঘটা যায় হচ্ছে হরিণটাকে খাদ্য হিসেবে মানে নিতে পারতেছে। তাহলে এই প্রতিযোগিতাটা হচ্ছে একই প্রজাতির ভিতরে, বাঘের প্রজাতির ভিতরে বাঘের সাথে বাঘের প্রতিযোগিতা। হরিণ আবার চরণভূমি খুঁজে কার আগে কে ঘাস খুঁজে খেয়ে ফেলতে পারে, তাহলে হরিণের সাথে হরিণের প্রতিযোগিতা। এরকম নিজের ভিতরে যখন প্রতিযোগিতা হবে, তখন আমরা এটাকে বলবো অন্তঃপ্রজাতিক। এরপরে পরিবেশের সাথে সংগ্রাম, পরিবেশের সাথে সংগ্রাম বলতে বনে বাস করে যে প্রাণীগুলা, ওরা অবশ্যই মানে প্রাকৃতিক পরিবেশে যখন বসবাস করতে থাকতেছে, পরিবেশ তো সবসময় তোমার অনুকূলে থাকে না, তাই না? প্রতিকূল পরিবেশও সৃষ্টি হয়। এখন প্রতিকূল পরিবেশে মনে করো অগ্নুৎপাত হইলো, ভূমিকম্প হইলো, খরা, বন্যা, এরকম পরিবেশে কোন জীবটা টিকে থাকতে পারবে, ওই মানে পরিবেশের সাথে সংগ্রাম করে, ওইটাই হচ্ছে তোমার মানে পরিবেশের সাথে সংগ্রাম। যে কনসেপ্টের ভিতরে এখানে আমরা কি বলবো, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগগুলার কথা বলবো আর কি, বন্যা, খরা, অগ্নুৎপাত, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, ভূমিকম্প, এই সবগুলো হচ্ছে আমরা পরিবেশের ভিতরে দেখব। তাহলে এই জায়গাটায় আমাদের প্রশ্নে কি বলছিল যে ঘাসফড়িং, শালিক, সাপ, এই যে প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? দেখো তো, এই যে ঘাসফড়িংকে খাচ্ছে হচ্ছে তোমার শালিক পাখি, শালিক পাখিকে খাচ্ছে সাপ। তাহলে এই যে ঘাসফড়িং একটা প্রজাতি, পাখি একটা প্রজাতি, সাপ আলাদা অনেক অনেক প্রজাতি আছে, তাহলে ভিন্ন প্রজাতি। তাহলে ভিন্ন প্রজাতির ভিতরে যদি এরকম প্রতিযোগিতা সম্পন্ন হয়, কে কাকে ধরে খেয়ে ফেলতে পারবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, আন্তঃপ্রজাতি, তাই না? আন্ত বলতে আমরা কি বুঝি, আন্ত বলতে হচ্ছে ভিন্ন বুঝি। তাহলে ভিন্ন প্রজাতির ভিতরে সংগ্রাম সম্পন্ন হচ্ছে। এখানে কি পরিবেশের সাথে সংগ্রামের কিছু আছে না? যদি বন্যা, খরা, ওই প্রাকৃতিক রিলেটেড কিছু বলতো, সেক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। এরপর অন্তঃপ্রজাতিক, অন্ত বলতে নিজের ভিতরে যে মানে প্রতিযোগিতাটা,
এরপরে প্রাকৃতিক নির্বাচন কি? এটা হচ্ছে ডারউইনের একটা মতবাদ, যেখানে উনি বলছে তুমি বা তোমার প্রজাতিটা, যে কোনো প্রজাতি, পৃথিবীতে অনেক অনেক প্রজাতির জীব আছে, ওই প্রজাতিটা পৃথিবীতে বর্তমানে টিকে আছে এজন্যই, যে জন্য প্রকৃতি তাদেরকে নির্বাচন করছে, মানে এরকম একটা ধারণা উনার, যে প্রকৃতি তোমাকে নির্বাচন করছে দেখেই তুমি টিকে থাকতে পারতেছো। তাহলে কনসেপ্টগুলো গেল। উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ, এটা আমরা জানি, এটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। কি জন্য? উত্তর আর মধ্য আমেরিকায় কোয়েল পাখি মেইনলি বিলুপ্ত হয়ে গেছিল হচ্ছে অনেক বেশি তুষারপাত হচ্ছিল ওই জায়গাটায়। অনেক বেশি তুষারপাতের কারণে ওরা হচ্ছে টিকে থাকতে পারে নাই। তুষারপাতের কারণে ওরা হচ্ছে টিকে থাকতে পারে নাই। কি জন্য? হয় তোমাকে ওই জায়গাটার সাথে খাপ খাইয়ে নিতে হবে, মানে শীত তোমাকে সহ্য করতে থাকতে হবে, অথবা তুমি ওরকম ভাবে নিজেকে চেঞ্জ করো। কোয়েল পাখি আমরা জানি পাখিদের পালক থাকে, এখন ওরা যদি নিজেদের গায়ে পালকগুলো আরো বাড়াইতে পারতো, পালক বাড়ানোর কারণে ওদের হচ্ছে শীত কম লাগতো, সেভাবে কিন্তু ওরা হচ্ছে বেঁচে থাকতে পারতো। কিন্তু ওরা এগুলো কিছুই করতে পারেনি, নিজেদেরকে খাপ খাওয়াইতে পারে নাই, বা অন্যত্র কোথাও চলে যেতে পারতো। এই জায়গাটায় তোমার এই তাপমাত্রাটা সুইটেবল হচ্ছে না, তুমি অন্য একটা যেখানে তুমি হচ্ছে সুন্দরভাবে টিকে থাকতে পারতেছো ওই জায়গাটা যাও। এরকম করে যদি মানে থাকতে না পারে, সেক্ষেত্রে ওই প্রজাতিটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই যে উত্তর আর মধ্য আমেরিকার কোয়েল পাখি তুষারপাতের কারণে যেহেতু বিলুপ্ত হয়েছে, তাহলে তুষারপাতকে আমরা এখানে কি বলবো? এটা কি প্রকরণের পরিবর্তন? না, এখানে তো প্রকরণ ঘটে নাই। অন্তঃপ্রজাতিক, এখানে অন্তঃপ্রজাতিক বলতে তোমার নিজেদের ভিতরে যে সংগ্রাম, এখানে কোয়েল পাখি নিজেদের ভিতরে কোনো সংগ্রাম করে নাই, মানে ওরা একজনকে হারায় আরেকজন টিকে থাকার এখানে কিছুই ঘটে নাই। আন্তঃপ্রজাতিক, এখানে তো মানে ভিন্ন দুইটা প্রজাতি আমি দেখতেই পারতেছি না। আর পরিবেশের সাথে তুষারপাত যেহেতু ঘটছিল, তাহলে এটাকে আমরা পরিবেশের সাথে সংগ্রাম বলতে পারি। এরপরে নিচের কোনটি অন্তঃপ্রজাতিক সংগ্রামের উদাহরণ? অন্ত বলতে নিজ, তাই না? অন্ত বলতে আমরা কি বুঝি? নিজ প্রজাতি। তাহলে নিজের প্রজাতির ভিতর দেখো তো, ময়ূরের সাথে সাপের, না ময়ূর আলাদা একটা প্রজাতি, সাপ আলাদা আরেকটা প্রজাতি, তাহলে ময়ূরের সাথে সাপের যেই সংগ্রামটা, ওইটা হবে হচ্ছে তোমার আন্তঃপ্রজাতিক হবে, আন্ত। তারপরে বাঘের সাথে বাঘের সংগ্রাম, হ্যাঁ এই যে একই প্রজাতি, একটা বাঘ আর একটা বাঘ, কার আগে কে যায় শিকার করে ফেলতে পারে, তাহলে বাঘের সাথে বাঘের প্রজাতিটা হচ্ছে তোমার অন্তঃপ্রজাতিক। সাপের সাথে ব্যাঙের, না এটাও ভিন্ন দুইটা প্রজাতি, এটাকে আমরা বলতে পারি আন্তঃপ্রজাতিক। বন্যার সাথে মানুষের, না বন্যা তো হচ্ছে প্রাকৃতিক, তাহলে পরিবেশের সাথে সংগ্রাম, তাই না? এটা হবে পরিবেশের সাথে। তাহলে অন্তঃপ্রজাতিক যেহেতু বললো, তাহলে হচ্ছে বাঘের সাথে। এটা খেয়াল রাখবা, আন্ত বলছে নাকি অন্ত বলছে, কাছাকাছি কিন্তু বানান হচ্ছে খেয়াল করে দেখবা, অন্ত নাকি আন্ত। এরপরে নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে। এখন নিষ্ঠুর জীবন সংগ্রাম কিভাবে গড়ে উঠবে? দেখো আমরা যে সংগ্রামগুলো পড়ছি না, সংগ্রাম তো সবগুলোই হচ্ছে তোমার এরকম, মানে সংগ্রাম বলতে আমরা প্রতিযোগিতা বুঝি, যেখানে একজন হারবে আরেকজন জিতবে, স্বাভাবিক। কিন্তু এখানে নিষ্ঠুরতম তুমি কোনটা দেখতে পাচ্ছ? দেখো তো, এখানে ভিন্ন প্রজাতির যে উদ্ভিদটা, যেমন হরিণকে বাঘ এসে খেয়ে ফেলবে, তারপরে ওখানে আমরা যেরকম দেখলাম ঘাসফড়িং, শালিক পাখি, সাপ, ওই জায়গাটা দেখলাম না। এখন হরিণ তো অবশ্যই বসে থাকবে না যে বাঘ তুমি আমাকে খাও, তুমি বেঁচে থাকো, তোমার বাঘের প্রজাতিটা বেঁচে থাকো, এরকম তো কখনোই হবে না। তাহলে হরিণ কি করবে? নিজেকে রক্ষা করার জন্য দৌড়াতে থাকবে। আমি ছোটবেলা ডিসকভারিতে দেখতাম যে এরকম অনেক জোরে সেই সেই করে হরিণ দৌড়াইতো, তার পিছনে বাঘ দৌড়াইতো, একসময় হচ্ছে ধরে ফেলতে পারতো অথবা ধরতো না, মানে আমি ওদের সাথে অনেক এক্সাইটেড হয়ে যেতাম, হ্যাঁ ধরতে পারবে নাকি পারবে না। তাহলে দেখো এই জায়গাটায় কেউই চায় না যে তাকে শিকার করে খেয়ে ফেলুক। হরিণটাও হচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াবে, বাঘও তার প্রাণ বাঁচানোর জন্য খাদ্যের যোগান করবে। তাহলে এই জায়গাটায় আমাদের কি হইলো? তোমার হচ্ছে মানে সংগ্রামটা অনেক নিষ্ঠুরতম আমরা দেখতে পাইতেছি। তাহলে অন্য জায়গায় দেখো একটা হরিণ, তুমি দৌড় প্রতিযোগিতা আমরা স্কুলে দেখি না, সবগুলা তোমার ক্লাসমেটদের সাথে তুমি দৌড়াও, যে জিতে সে জিতলো, যে জিতলো না সে মন খারাপ করে থাকে। কিন্তু এখানে আমরা এত নিষ্ঠুর কিছু দেখতে পাই না, যেখানে মানে আন্তঃপ্রজাতিকের ভিতর যা দেখতে পাইতেছি। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? নিষ্ঠুরতম জীবন সংগ্রাম। তাহলে নিষ্ঠুরতম জীবন সংগ্রাম গড়ে ওঠে কার কার ভিতরে? দেখো তো, ময়ূর আর সাপের ভিতরে। হ্যাঁ ময়ূর আর সাপ তো দূরে দূরে চলে যেতে যাবে, আর ময়ূরটা কি করবে? তাকে হচ্ছে ঠোকর দিয়ে মানে মেরে ফেলে তার খাদ্যের যোগান করার চেষ্টা করবে। তারপরে সাপ ও ব্যাঙের মধ্যে, হ্যাঁ সাপ আর ব্যাঙের ভিতরে ভিন্ন দুইটা প্রজাতি থাকলেই হচ্ছে আমরা নিষ্ঠুরতম। ময়ূর আর ব্যাঙের ভিতরে, হ্যাঁ ময়ূর কিন্তু ব্যাঙকেও খায়, সাপকেও খায়। তাহলে এই তিনটাই হচ্ছে আমরা এখানে সঠিক বলতে পারতেছি, তাই না? তিনটাই সঠিক। এরপরে বাঘ এবং হরিণের মধ্যে সংগ্রাম বিদ্যমান। বাঘ আর হরিণের ভিতরে, হ্যাঁ ভিন্ন দুইটা প্রজাতি, তাহলে ভিন্ন দুইটা প্রজাতি হলে হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। পরিবেশের সাথে, না ওরা পরিবেশের সাথে কি হয়েছে? একজন একজনকে দৌড়ায় ধরবে, এখানে তো পরিবেশ কিছুই করতেছে না, তাই না? তারপর অন্ত মানে নিজ, না এখানে তো নিজেদের ভিতরে না, তাহলে এক নম্বরটা শুধুমাত্র সঠিক, এক নম্বরটা। বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে, হ্যাঁ এরকম নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, এরকম কতগুলো ধারণা বিজ্ঞানীরা হচ্ছে মানে ভাবছে, যেখানে কি কি আছে আমাদের বইয়ে কিন্তু এই জায়গাটা হুবহু বলে দেওয়া আছে যে 3 ভাবে হচ্ছে তোমার সংখ্যা বৃদ্ধি করতে পারে।
এই যে এই 3 জায়গাটা দেখো তো, মূল প্রজাতির পপুলেশন থেকে পৃথক হয়ে, মানে মূল প্রজাতি থেকে তুমি যদি আলাদা হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে নতুন একটা প্রজাতি সৃষ্টি করতে পারতেছো। মানে তুমি তোমার প্রজাতির সাথেই আসো, কিছুদিন পরে দেখলা হচ্ছে যে এই জায়গাটায় তুমি খাপ খাইয়ে থাকতে পারতেছো না, তোমার ভিতরে লুকানো ছিল এরকম কোনো একটা বৈশিষ্ট্য যেটা তুমি হচ্ছে এখন প্রকাশ পেয়েছে, তুমি ওয়াও আমি এই কাজটাও করতে পারি, এই বৈশিষ্ট্যটা আমার ভিতর ছিল, আমি তো জানতামই না, এখন আমি ওদের সাথে আর থাকবো না, যে আমি পৃথক আরেকটা প্রজাতি হয়ে যাই। তাহলে মূল প্রজাতি থেকে ওরা পৃথক হয়ে গেল। এরপরে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এটা হচ্ছে আমরা বলতে পারি ভিন্ন দুইটা প্রজাতির ভিতরে যদি প্রজনন সম্পন্ন হয়। যেমন আমরা কি জানি, আম গাছের পরাগরেণু আম গাছেই পতিত হয়, তারপরে গরুর সাথে গরু, ঘোড়ার সাথে ঘোড়া, এরকম নিজেদের ভিতরে প্রজনন সম্পন্ন হয়। কিন্তু এই জায়গায় যদি ভিন্ন দুইটা প্রজাতি হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ভ্যারাইটি সৃষ্টি হইতে দেখব, যার কারণে মানে নতুন প্রজাতি কিন্তু সৃষ্টি হয়, তাইলে সংকরায়নের মাধ্যমে। এবার আরেকটা পদ্ধতি আছে তোমার হচ্ছে কোষ বিভাজনে, যদি মানে ক্রোমোজোম সংখ্যা কম বেশি হয়ে যায়, কোষ বিভাজনে যদি ক্রোমোজোম সংখ্যা এরকম কম বেশি হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, নতুন প্রজাতির উদ্ভব হয়। যেরকম আমরা মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যখন হচ্ছে তোমার মানে এলোমেলো ঘটতেছিল, বা মিওসিস কোষ বিভাজন যখন ঘটে না তখন কি হয়, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় না আর কি, নতুন প্রজাতির একটা উদ্ভব ঘটতে আমরা দেখছিলাম। ওই যে জেনোভাস ট্রপিক্যালিস আর জেনোভাস লেভিস, একটা ব্যাঙের ছবি আমাদের 3য় অধ্যায় দিয়ে দেওয়া ছিল, যে ছোট একটা ব্যাঙ থেকে তোমার প্রজাতির সংখ্যা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বড় একটা ব্যাঙ প্রজাতি সৃষ্টি হয়ে গেছে। তাহলে এরকম নতুন প্রজাতি সৃষ্টির ক্ষেত্রে আমরা ক্রোমোজোম সংখ্যার তারতম্য বা কোষ বিভাজনে এই যে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে এরকম মানে জিনিসগুলো দেখতে পাই। তাহলে এখানে আমাদের কি বলছে, যে বিবর্তনের তত্ত্বমতে নতুন প্রজাতি সৃষ্টি হইতে পারে। কি কি মাধ্যমে সৃষ্টি হইতে পারে, মূল প্রজাতি থেকে পৃথক হয়ে, হ্যাঁ এইভাবেও তৈরি হইতে পারে, সংকরায়নের মাধ্যমেও তৈরি হইতে পারে। আর পলিপ্লয়েডি, এটাই হচ্ছে তোমার মানে মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, যেটা মানে পলি বলতে আমরা বহু বুঝি না, তাহলে কোষ সংখ্যা হচ্ছে বৃদ্ধি পাওয়ার মাধ্যমে। তাহলে এখানে 3টা উত্তরই হচ্ছে আমরা সঠিক বলতে পারবো। এরপরে প্রশ্নটাই চলো যাই, কি বলছে, ডারউইনীয় অভিব্যক্তির মূল নীতি। ডারউইনীয় যে অভিব্যক্তি মানে ডারউইন যে মতবাদগুলো দিছে, ওইখানে আমরা কি কি দেখতে পাই, আমরা হচ্ছে বৈচিত্র্য সৃষ্টির কথাও আমরা শুনতে পাই, তারপরে প্রাকৃতিক নির্বাচনের কথাও শুনতে পাই, এরপরে হচ্ছে তোমার বংশগতির যে কনসেপ্টগুলা, এই সব কিছু হচ্ছে আমরা ডারউইনের অভিব্যক্তির ভিতরে কিন্তু মানে জানতে পাই, বা ওনার তত্ত্ব থেকে আমরা এরকম মেসেজগুলো পাই। তাহলে এই জায়গাটা আমরা কি বলতে পারবো বলতো, সবগুলো উত্তর হচ্ছে এখানে সঠিক বলতে পারতেছি, তাই না? বৈচিত্র্য, তার বংশগতির নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন, সবগুলো কথাই হচ্ছে উনি আমাদেরকে মানে ধারণা দিছে। এরপরে সমসংস্থ অঙ্গগুলো আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অস্থিবিন্যাসগত মৌলিক প্রকৃতি কিরকম থাকে, একই রকম থাকে। কি জন্য আমি তোমাকে বলি, সমসংস্থ অঙ্গ বলতে মানে একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে বা একই কাজ করে এরকম, কিন্তু ওদের যে অস্থিবিন্যাস হচ্ছে একই রকম হয়, মানে দেখতে তোমার পৃথক কিন্তু অস্থিবিন্যাস হচ্ছে একই রকম। আমি তোমাকে বলি, যেরকম মানুষের হাত, তারপরে কলাবাদুরের পাখা, তারপরে শিল মাছের অগ্রপদ, তিমি মাছের ফ্লপ, এই সবগুলো কি করে, ওদের হাতের মতো কাজ করে না, বা তুমি বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যেন আলাদা। যেমন আমি তোমাকে এই যে এরকম একে দেখাই, একটা মানুষের হাত মনে করো আমি আঁকলাম, মানুষের হাত, তারপরে শিল মাছের অগ্রপদ, তারপরে তিমি মাছের ফ্লপ, এই সবগুলো জিনিস তোমার দেখতে আলাদা মনে হইলেও ওদের ভিতরে অস্থির যে স্ট্রাকচারগুলা ওইটা কিন্তু সেম থাকে, তাহলে একই রকম থাকবে। সমসংস্থ অঙ্গ কোনগুলা, এই যে সমসংস্থ অঙ্গ, এই জায়গায় এই একটু আগে যে কথা বলছি ওইটাই। পাখির ডানা, হ্যাঁ পাখির ডানার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, বাদুরের ডানা, শিল মাছের অগ্রপদ, হ্যাঁ সবগুলোই হচ্ছে আমাদের সেম কাজই করবে, মানে কাজ একটু ভিন্ন হইলেও, মানে ওরা উড়ার কাজ করে, শিল মাছ হচ্ছে তোমার সাঁতারের কাজ করলেও ওদের অস্থি হচ্ছে ভিতরে একরকম থাকে। তাহলে এখানে আমরা কি বলবো, এখানে হচ্ছে সবগুলো উত্তরই হচ্ছে আমাদের সঠিক। এরপরে কি বলছে দেখো তো, সমবৃত্তীয় অঙ্গ, তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এখানে হচ্ছে তোমার একই কাজ করবে এরকম বুঝাচ্ছে। সমসংস্থ আর সমবৃত্তীয় কিন্তু আলাদা। সমবৃত্তীয় হচ্ছে আমাদের একই কাজ করতেছে। দেখো তো বাদুরের পাখা কিরকম হয়, ব্যাটম্যানের পাখা এরকম হয় না। আবার পতঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ওর ভিতরে হচ্ছে এরকম শিরা উপশিরা থাকে, পাতলা একটা ডানা থাকে। তাহলে এই যে পতঙ্গের ডানা আর বাদুরের ডানা, ওরা দুইজন হচ্ছে উড়ার কাজ করতেছে, কিন্তু ঘোড়ার যে অগ্রপদ ওইটাও ওর সামনের পা, বাদুরের যেমন ডানা হচ্ছে ওর পা, যেটা হচ্ছে বা সামনের অগ্রবাহু বলতে পারি। তাহলে ঘোড়ার ক্ষেত্রে এটা কিন্তু একই কাজ করে না। তাহলে আমরা 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক বলতে পারি। সরীসৃপ ও পাখির মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী, এটা হচ্ছে আমাদের আর্কিওপটেরিক্স। কি জন্য, আর্কিওপটেরিক্স হচ্ছে এরকম একটা জীব যেখানে হচ্ছে তোমার দুইজনের বৈশিষ্ট্যই ছিল। সরীসৃপের কিছু বৈশিষ্ট্য আমরা ওর ভিতরে দেখতে পাই, পাখির মতো সে উঠতেও পারতো, পাখির মতো কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। তাহলে দুইজনের বৈশিষ্ট্য মাঝামাঝি একটা প্রাণী আমরা বলতে পারি, যে পুরোপুরি সরীসৃপ হয়ে যায়নি, পুরোপুরি পাখিও হয়ে যায়নি, মাঝখানের একটা দশা। তাহলে সে হচ্ছে আর্কিওপটেরিক্স। ওকে হচ্ছে মহিমান্বিত সরীসৃপ বলা হয়, এই কথাটাও জেনে রাখতে পারো, মহিমান্বিত সরীসৃপ। মিসিং লিঙ্ক বলা হতো
কোনটাকে? আচ্ছা সবগুলোকেই। কি জন্য? কারণ দেখো প্লাটিপাসও হচ্ছে তোমার অতীতে এরকম কিছু জীবাশ্ম পাওয়া গেছে, মানে জীবের সন্ধান পাওয়া গেছে যার সাথে হচ্ছে প্লাটিপাসের মিল পাওয়া যায়। নিটাম এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেটার সাথেও তোমার অতীতের উদ্ভিদের মিল পাওয়া গেছে। তারপরে মডস্কিপার, এই সবগুলাই হচ্ছে তোমার মিসিং লিঙ্ক আমরা বলতে পারি। এরপরে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল, মানে অতীতে এরকম কিছু একটা জীব তুমি পাইছো যেটা বর্তমানেও হচ্ছে মানে দেখতে পাইতেছি আমরা। তাহলে এই জায়গাটা হচ্ছে মানে অতীতেও ছিল, বর্তমানেও মানে আছে। অতীতে যেটা ছিল ওইটা কিন্তু এটা না, মানে ওইটার মতো বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে এই জায়গাটায় আমরা প্লাটিপাসকে দেখতে পাই। প্লাটিপাসের মতো হচ্ছে জীবাশ্ম বা প্রাণীর সন্ধান পাওয়া গেছিল। গিঙ্কো বাইলোবা এটাও হচ্ছে পাওয়া গেছিল, কিন্তু লিমুলাস এটা না। তাহলে 1 আর 3 নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারি, তাই না? তাহলে আশা করি আমরা যেই প্রশ্নগুলো সমাধান করেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।